নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। আবার এসেছি ফিরে কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পে শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে নবীগঞ্জের দৈত্য গল্পটি নিয়ে। আজ পড়ছি প্রথম খণ্ড। শরৎকালের সকাল, চারদিকে বেশ নরম রোদ, গাছে গাছে পাখি ডাকছে, প্রজাপতি উঠছে, গরুর হাম্বা শোনা যাচ্ছে। হরিহরের পাঠশালায় ছেলেরা নামতা মুখস্থ করছে। মহিমের পিসি উঠোনের কোণে ভাত ছড়িয়ে কাকদের ডাকাডাকি করছে। পাঁচু চোর সারা রাত চুরির চেষ্টা করে বাড়ি ফিরে পান্তা ভাত খেতে বসেছে। রায়বাবু রূপো বাঁধানো লাঠি হাতে প্রাতঃভ্রমণ করতে বেরিয়েছেন, সঙ্গে কুকুর। হাড়কেপ্পন হাবু বিশ্বাস খালের জলে গামছা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। নিমাই আর নিতাই দুই বন্ধু পুকুরের ধারে বসে দাঁতন করতে করতে সুখ দুঃখের গল্প করছে। শিকারী বাসব দত্ত দাওয়ায় বসে পুরনো বন্দুকটায় তেল লাগাচ্ছে। জাদুকর নয়ন বোস বাইরের ঘরে বসে পামিং পাসিং প্র্যাকটিস করছে। হরেন চৌধুরী ওস্তাদি গানের কালোয়াতি করে যাচ্ছে। আর বটতলায় হলধরের কাছে বসে ন্যাড়া হচ্ছে পুঁটে সর্দার। পুঁটে বলল, দিনকাল কি পড়ল রে হলধর? আলুর কেজি ৮০ পয়সা, চাল ২.৫ টাকা কিলো। হলধর পুঁটের মাথা কামাতে কামাতে বলল, আমার ছোট ছেলেটার কথা বলছো তো? না, তার এখনো কোনো হিল্লে হলো না। তাই বলছি রে, যুদ্ধের সময় আকাল পড়েছিল, আর এইবার দেখছি। তা যা বলেছ, আজকালকার ছেলেছোকরারা কি আর মা বাপের কথা শুনে চলে হে? আমার মেজো শালার মস্ত পাটের ব্যবসা। কতবার বলি, ওরে একবার মামার কাছে যা, না, তাতে নাকি তার সম্মানে লাগে। একেবারে নির্যাস কথাটা বলেছিস, কিন্তু রামভজন দুধওয়ালার দুধে আর সর পড়ে না। ঘি তেল কোনটা খাঁটি আছে বলতো? কথাটা হলো, পুঁটে সর্দারের বয়স ৯০ ছাড়িয়েছে, হলধরের ৮৫। দুজনেই শক্ত সমর্থ আছেন বটে, কিন্তু কেউই কানে শোনে না। এ একরকম বলে তো ও আরেক রকম বোঝে। তবু দুজনেই সমানে কথাবার্তা চালিয়ে যায়। গত ৫০ বছর ধরে এরকমই চলছে। পুঁটে সর্দার প্রতি মাসে একবার করে ন্যাড়া হয়, আর সপ্তাহে ২ দিন দাড়ি কাটে। সবই হলধরের কাছে। প্রতি মাসে ন্যাড়া হওয়ার পেছনে একটা বৃত্তান্ত আছে। পুঁটে সর্দার যৌবনকালে মস্ত ডাকাত ছিল। এই নবীগঞ্জের পশ্চিম নদীর ওধারে যে পেল্লায় জঙ্গল ছিল, সেখানেই ছিল তার আড্ডা। আশপাশের গায়ে গঞ্জে তার অত্যাচারে কেউ আর টাকা পয়সা ঘরে রাখতে পারত না। ডাক সাইডে সাহেব দারোগা অবধি তাকে কখনো ধরতে পারেনি। তবে নবীগঞ্জের রাজা ক্ষেত্রমোহন চৌধুরীকে সে একটু এড়িয়ে চলত। ক্ষেত্র চৌধুরীর একখানা ছোটোখাটো ফৌজ ছিল, তাদের বিক্রমও ছিল প্রচুর। সাহেব দারোগা হিল্টন একদিন এসে ক্ষেত্রমোহনের দ্বারস্থ হয়ে আর্জি জানালো, ডাকাত পুঁটে সর্দারকে ঢিট করতে তার সাহায্য চাই। ক্ষেত্রমোহনও পুঁটের ওপর খুশি ছিলেন না বড়। তার প্রজাদের অনেকেই পুঁটের বিরুদ্ধে নালিশ করেছে তার কাছে, কিন্তু ইংরেজ আমলে একজন দিশি রাজা তো নিজের দায়িত্বে এসব করতে পারেন না। কাজেই হিল্টন সাহেবের আর্জিতে ক্ষেত্রমোহন একেবারে রাজি হয়ে গেলেন। ক্ষেত্রমোহনের অত্যন্ত চালাক চতুর একটি চর ছিল, নাম তার বিশু।
সেই বিশুকে পুঁটে সর্দারের গতিবিধির খবর আনতে পাঠালেন ক্ষেত্রমোহন। বিশু দুদিন বাদে খবর এনে দিল যে সামনের অমাবস্যায় গোবিন্দপুরের মদন সরখেলের বাড়িতে ডাকাতি হবে। অমাবস্যার সেই রাতে গোবিন্দপুর আর পৌঁছতে হয়নি পুঁটেকে। গোবিন্দপুরের লাগোয়া ময়নার মাঠে ক্ষেত্রমোহনের ফৌজ ঘিরে ফেলল তাদের। একটা খণ্ডযুদ্ধ হয়েছিল বটে, কিন্তু সেটা তেমন কিছু নয়। পুঁটেকে ধরে আনা হলো নবীগঞ্জে, ক্ষেত্রমোহনের দরবারে। পুঁটে সর্দার হাত জোর করে বলল, রাজামশাই, আমার বাপ আর পিতামহ আপনার বাপ আর পিতামহর ফৌজেই ছিল। আমি কুলাঙ্গার, ফৌজে না এসে বেশি লাভের আশায় ডাকাতিতে নাম লেখাই। দোহাই রাজামশাই, সাহেবদের হাতে দেবেন না, ওদের ওপর আমার বড় রাগ। যা শাস্তি হয় আপনিই দিন, গরদান যায় তাও ভালো। ক্ষেত্রমোহন বিচক্ষণ লোক, মৃদু হাসলেন। সবাই জানে ক্ষেত্রমোহনও ইংরেজদের মোটেই পছন্দ করেন না। তার হাতের ইশারায় তাই তার সেপাইরা পুঁটেকে তার হাজতে নিয়ে গেল। পরদিন সকালে এক নরসুন্দর এসে পুঁটের মাথাটা ন্যাড়া করে দিল, উড়িয়ে দিল পেল্লায় গোঁফ জোড়াও। এর চেয়ে বেশি সাজা ক্ষেত্রমোহন দেননি। ওদিকে হিল্টন যখন খবর পেয়ে ধরতে এলো, তখন ক্ষেত্রমোহন সাহেবকে বললেন, পুঁটে সর্দার আর ডাকাতি করবে না, তার হয়ে আমি কথা দিচ্ছি, কিন্তু তাকে আমার হেফাজতেই থাকতে দাও। হিল্টন কতকটা গাঁইগুই করল, কারণ পুঁটেকে ধরে দিলে তার কিছু বকশিস পাওনা হয়। ক্ষেত্রমোহন বকশিসটা নিজের তহবিল থেকেই দিয়ে দিল সাহেবকে, আর তাকে বিদায় করল। পুঁটে আর তার দলবলকে ক্ষেত্রমোহন নিজের ফৌজে ভর্তি করে নিলেন। পুঁটে সেই থেকে প্রতি মাসে ন্যাড়া হয়ে আসছে। সেই ক্ষেত্রমোহন বহুদিন গত হয়েছেন। তার তস্য পুত্র পূর্ণচন্দ্র আর নেই, তবে ক্ষেত্রমোহনের নাতি আজও আছে। তার নাম বীরচন্দ্র। নামে বীর হলে কি হয়েছে, বীরচন্দ্র মোটেই বীর নয়। সাংঘাতিক লাজুক প্রকৃতির বীরচন্দ্র রাজবাড়ির ভেতরে লোকচক্ষুর অন্তরালে বসবাস করেন, কারো সঙ্গে দেখা করে না। একা একা বীরচন্দ্র যে প্রাসাদের মধ্যে কি করে তা কেউ জানে না। বিয়ে ঠিয়ে করেননি। রাজবাড়ির সে জৌলুস নেই, দাস দাসী দারোয়ান বরকন্দাজ ওসব কিচ্ছু নেই। থাকার মধ্যে এক বৃদ্ধ চাকর বনমালী আছে, আর আছে ততোধিক বৃদ্ধ এক রাঁধুনি। একজন সরকার মশাই আছেন বটে, কিন্তু আদায় উসুল নেই বলে তিনি বসে বসে মাছি তাড়ান, আর মাঝে মধ্যে বাজার হাট করে দেন। শরৎকালের এই সুন্দর সকালে রাজবাড়ির সরকার মশাই ভুজঙ্গ হালদার বাজারে চলেছেন। এক হাতে ছাতা, আর এক হাতে চটের থলি। ভারী অন্যমনস্ক মানুষ ভুজঙ্গবাবু। ছাতাটা হাতে ঝুলছে আর থলিটা মাথায়। রাজবাড়ির ভাঙা ফটকের সামনে দুজনের দেখা হলো। কোন দুজন? ভুজঙ্গ হালদার আর পুঁটে সর্দার। ভুজঙ্গবাবু ভ্রু কুঁচকে একটু গম্ভীর গলায় পুঁটেকে জিজ্ঞেস করলেন, এই যে বৃন্দাবন দাদা, চললে কোথায়? পুঁটে সর্দার তাচ্ছিল্যের হাসি এসে বলল, না হে না, বাজারে যাব কেন? আমার বাজার কোন সকালে হয়ে গেছে। তা রাজবাড়ির খবর টবর কি? ভুজঙ্গবাবু হাত উল্টে হতাশ গলায় বললেন, খবর আর কি, ওই গয়ঙ্গচ্ছ করে চলছে। আদায় উসুল তো উঠে গেছে কবে, ঘটিবাটি বেচে চলছে কোনো ক্রমে। পুঁটে সর্দার চোখ বড় বড় করে বলল,
বলো কি হে, রাজবাড়িতে সাপ ঢুকেছিল? কত বড় সাপ? ভুজঙ্গবাবু বললেন, তা সাপ খোপেরও অভাব নেই, মেলা ঘুরে বেড়াচ্ছে, ছুঁচো ইঁদুর বাদুর তক্ষক সবই পাবে। রাজবাড়িতে এখন ওদেরই বাস কিনা। দুঃখের কথা কি বলবো রে ভাই জনার্দন, আজকাল চোর ছ্যাচড়ারা অবধি লজ্জায় ঘেন্নায় রাজবাড়িতে হানা দেয় না। তাই নাকি? তাহলে তো খুব ভয়ের কথা হলো। ভূত প্রেতের উপদ্রব তো মোটেই ভালো কথা নয়। তা তুমি বাজারের থলিটা মাথায় চাপিয়েছ কেন গো? মাথাটা আবার গরম হলো নাকি? ভুজঙ্গবাবুর এতে সম্বিত ফিরল। তিনি জিভ কেটে তাড়াতাড়ি থলি ঝুলিয়ে ছাতাটা মাথায় ধরে বললেন, যাই, কচু ঘেচু যা পাই নিয়ে আসি, রাজামশাই চারটি খাবেন। না না, আমার বাগানে এখনো লাউ ফলেনি, তবে কুমড়ো কিছু হয়েছে, ফলন মোটেই ভালো নয়। তা আসি গিয়ে, রাজামশাইকে আমার পেন নাম জানিও। ভুজঙ্গবাবু বললেন, রাজা মশাই, রাজা হতে মুরদ লাগে, বুঝলে আজুজুল ভায়া, রাজা শুধু মুখের কথায় হয় না। একবার বৃন্দাবন, একবার জনার্দন, একবার আজিজুল। বুঝতেই পারছেন আমাদের ভুজঙ্গবাবু কতটা অন্যমনস্ক। তো এই বলে ভুজঙ্গবাবু হনহন করে চলে গেলেন। ফুটে সর্দারও নিজের ন্যাড়া মাথায় খুশি মনে হাত বোলাতে বোলাতে নবীগঞ্জের খবর নিতে চলল। আজ মনটা খুশিতে একেবারে টাকঢুমাডুম। যেদিন ন্যাড়া হয় সেদিনটা ভারী আনন্দ হয় তার। এদিকে নবীগঞ্জের সবচেয়ে দুঃখী লোক হলেন দুঃখহরণ রায়। ছোটোখাটো লোক, দুর্বল চেহারা, ভীতু এই মানুষটি একসময় নবীগঞ্জে স্কুলে মাস্টারি করতেন, কিন্তু ছেলেরা তার কথা মোটেই শুনত না। ক্লাসে ভীষণ গণ্ডগোল হতো। তাই দোর্দণ্ড প্রতাপ হেড স্যার প্রতাপচন্দ্র মার্কণ্ড অবশেষে দুঃখবাবুকে একদিন ডেকে পাঠালেন আর বললেন, এভাবে চলতে তো পারে না, আপনি বরং কাল থেকে আর ক্লাস নেবেন না, কেরানিবাবুকে সাহায্য করবেন, ওটাই আপনার চাকরি। দুঃখবাবু এ কথায় খুব দুঃখ পেয়ে চাকরি ছেড়ে দিলেন। তার দজ্জাল স্ত্রী চণ্ডিকা এতে প্রচণ্ড রেগে গিয়ে দুঃখবাবুকে খুব কড়া কড়া কথা শোনাতে লাগলেন দুবেলা। অগত্যা দুঃখবাবু বাড়ির বাইরের দিকে একখানা খোড়ো ঘর তুলে আলাদাভাবে বাস করতে লাগলেন। তার দুটো ছেলে রাম আর লক্ষণ নবীগঞ্জের কুখ্যাত ডানপিটে দুষ্টু ছেলে। তাদের অত্যাচারে লোক জর্জরিত। একে মারছে, তাকে ধরছে, ফল পাকুড় চুরি করছে, গাছ বাইছে, যখন তখন যাকে তাকে দূর থেকে ঢিল ছুঁড়ে মেরে পালাচ্ছে। তাদের সামলানোর কোনো সাধ্য দুঃখবাবুর নেই। কিন্তু দুঃখের বিষয়, লোকে এসে তাকেই অপমান করে যায়। দুঃখবাবু মাথা নিচু করে এসব অপমান নীরবে হজম করেন। হতদরিদ্র মুখচোরা দুঃখবাবুকে কেউ বিশেষ পাত্তা দেয় না। একা একা থাকেন। একা থাকতে থাকতে নিজের মনেই নানা কথা বলেন। কখনো আপন মনে হাসেন, কখনো মন খারাপ করে বেজার মুখে বসে থাকেন। মাঝে মাঝে খুব হতাশ হয়ে নিজেই অস্ফুট স্বরে বলে ওঠেন, হায় রে, আমার কি কেউ নেই? একদিন রাতের বেলায় দুঃখবাবুর ঘরে চোর এলো। ঘরে খুটখাট শব্দ শুনে ঘুম ভেঙে ভয় পেয়ে উঠে বসলেন দুঃখবাবু। কাঁপা গলায় বললেন তিনি, কে হে বাপু? আমি বড় ভীতু মানুষ। চোরটি বোধহয় লাইনে নতুন। পুরনো চোর হলে কখনো দুঃখবাবুর ঘরে ঢুকত না, আর ধরা পড়লেও ভয় পেত না। কিন্তু আনাড়ি চোরটি ভয় পেল এবং ভাঙা জানালা দিয়ে পালাতে গিয়ে বাখারির খোঁচা খেয়ে বাপ রে বলে বুক চেপে ধরে বসে পড়ল মাটিতে। দুঃখবাবু তাড়াতাড়ি আলো জেলে দেখেন জানলার ভাঙা বাখারির খোঁচায় চোরটার বুকে বেশ বড় ক্ষত হয়েছে। আমাদের দুঃখবাবু বেশ দুঃখিতভাবে বললেন,
পালানোর কোনো দরকার ছিল না তোমার। আমি কি তোমাকে মারতুম রে ভাই? আমার গায়ে জোরই নেই। দেখছো না আমার কেমন রোগা রোগা হাত পা? কোশমিনকালে কেউ আমাকে ভয় পায়নি, ডরায়ও নি। দাঁড়াও, আমার কাছে একটা মলম আছে, লাগিয়ে দিচ্ছি। তারপর একটু জল বাতাসা খাও, একটু জিরাও। চোরটার ক্ষতে মলম লাগানো হলো। খুবই লজ্জার সঙ্গে জল বাতাসাও সে খেল, কিন্তু খুব গুম হয়ে রইল। নিজের আনাড়িপনার জন্য বোধহয় তার লজ্জা হয়েছে। বয়সটাও তার বেশি নয়, কাজেই দুঃখবাবু চোরটাকে বেশ পছন্দই করল। লোকটার সঙ্গে একটু কথা টথা বলতে ইচ্ছে করছিল তার, কিন্তু দুঃখের বিষয় দুঃখবাবুর সঙ্গে কেউই বিশেষ কথা টথা বলতে চায় না। অথচ দুঃখবাবুর খুব ইচ্ছে করে একজন বেশ সহৃদয় লোককে বসে বসে নিজের দুঃখের কথা শোনাবেন। এই সময় দুঃখবাবু গলা খাঁকারি দিয়ে আলাপ শুরু করলেন। ওহে বাপু, অমন বেজার হয়ে থেকো না। আমি যে লোকটা খারাপ নই তা তো টের পেলে। তোমার ওপর আমার কোনো রাগ নেই। তা তোমার বাড়ি কোথায়? নাম কি? ছোটটা একটু নড়ে চড়ে বসে বলল, ওসব বলা বারণ আছে। কেন বারণ কেন গো? আমি কি আর পুলিশের কাছে বলতে যাচ্ছি? বললেই বা আটকাচ্ছে কে? দুঃখবাবু একটু দমে গিয়ে বললেন, পুলিশও কি আমার কথা কানে তুলবে ভাই? আমাকে কেউ তেমন পোছে না, বুঝলে? কেউ পোছে না। অথচ আমার পেটে কত কথা জমে আছে তা জানো? এসো একটু গল্প করা যাক। চোরটা মাথা নেড়ে বলল, না মশাই, আমার কাজ আছে। আপনার এখানে তো কিছু হলো না, খালি হাতে ফিরলে কি আমাদের চলে? চোরটা ফের ভাঙা জানলা দিয়ে পালিয়ে গেল। দুঃখবাবু বুক ভাঙা একটা দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বললেন, হায় রে, আমার কি কেউ নেই? না, দুঃখবাবুর সত্যিই কেউ নেই। তাই দুঃখবাবু মনের দুঃখে মানুষ ছেড়ে অন্যদের সঙ্গে ভাব করার চেষ্টা করতে লাগলেন। একটা নেড়ি কুকুর জুটল। দুঃখবাবু সাধ করে তার নাম দিলেন ভুলু। তা ভুলু দুঃখবাবুর সঙ্গে দিব্যি মানিয়ে নিল। প্রায় এসে দরজার কাছে বসে, লেজ নাড়ে। দুঃখবাবু আদর করে বলেন, ভুলু না কি রে? ইস, বড্ড রোগা হয়ে গেছিস রে ভাই। সারা দুপুর টোটো করে বেড়াস, অসুখ বিসুখ করে ফেলবে যে। এইভাবে তাদের কথা চলতে থাকে। কিন্তু ভুলুর শুধু দুঃখবাবুকে নিয়ে চলে না, কারণ দুঃখবাবুর খাওয়া দাওয়া বড্ড সাদামাটা, ডাল আর ভাত। ভুলু সুতরাং মাছ মাংসওয়ালা বাড়িতে গিয়েও হানা দেয়। ভুলু ছাড়া আরও দু একজন বন্ধু জুটে গেল দুঃখবাবুর। ঘরের মধ্যে একজোড়া চড়াই পাখি বাসা করেছে, তাদের আবার ছানাপোনাও হয়েছে। দুঃখবাবু এই চড়াই পাখি দুটোর নাম দিয়েছেন হরিপদ আর মালতী। কিন্তু হরিপদ আর মালতী সারাদিন ভারী ব্যস্ত থাকে। চুরুক করে উড়ে যাচ্ছে, ফুরুত করে ফিরে আসছে, আবার যাচ্ছে, আবার আসছে। তার ফাঁকে ফাঁকে অবশ্য দুঃখবাবু তাদের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করেন। হরিপদ যে, শরীর ভালো তো? ছেলেপুলেরা সব কেমন আছে রে? বলি, ও মালতী, কয়েক দানা মুড়ি খাবি নাকি? চিড়ে খাবি? মুখখানে যে শুকিয়ে গেছে রে তোর। কেঁদো চেহারার একটা ছুঁচো প্রায় দুঃখবাবুর ঘরে উৎপাত করে। দুঃখবাবু তার নাম দিয়েছেন হলধর। তাকে বিস্তর ডাকাডাকি করেন দুঃখবাবু। বলি, ও হলধর, শুনছিস? বেশ আছিস ভাইটি? মাটির তলায় ডুব দিয়ে থাকিস, দুনিয়ার কোনো ঝঞ্ঝাট পোয়াতে হয় না তোকে। আর এই আমার অবস্থা দেখ। মানুষ হয়ে জন্মেছিলাম বটে, কিন্তু মানুষের মতো কি বেঁচে আছি?
এছাড়াও বোলতা, ফড়িং, ব্যাঙ ইত্যাদি এরম অনেকের সাথেই কথাবার্তা বলার চেষ্টা করেন দুঃখবাবু। তবে বুঝতে পারেন এরাও সব ভারী ব্যস্ত মানুষ, সারাদিন বিষয়কর্মে ঘুরে বেড়ায়, রাতে এসে একটু জিরোয়। দুদণ্ড বসে কথা শোনার সময় নেই কারো কাছে। তিনি যে একা, সেই একাই আছেন। একদিন মাঝরাতে আচমকা ঘুম ভেঙে তিনি বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলে উঠলেন, হায় রে, আমার কি কেউ নেই? বলেই তিনি হঠাৎ ভীষণ চমকে উঠলেন। ঘাড়ে সুরসুরি দিল কে? একেবারে স্পষ্ট সুরসুরি। ভয় পেলেও ভাবলেন সেই চোরটা হয়তো ভাব করতে এসেছে, তাই কাপা গলায় বললেন, চোর ভায়া নাকি? অনেকদিন পর এলে মনে হচ্ছে। না, চোর নয়। বাতি জেলে চারদিক ভালো করে দেখলেন তিনি, কেউ নেই। মনের ভুলই হবে হয়তো। আবার বাতি কমিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ যেতে না যেতেই ফের ঘাড়ে কে যেন সুরসুরি দিল। এবার আরও স্পষ্ট। সাপ খোপ বা বিচে টিচে নয় তো? তাড়াতাড়ি উঠে ভালো করে বিছানা টিছানা হাটকে মোটকে দেখলেন, কোথাও কিচ্ছু নেই। আবার শুলেন। চোখ বুজে মটকা মেরে রইলেন কিছুক্ষণ। ঘুম এলো না। আচমকা মাথার চুলে কে যেন পটাং করে একটা টান মারল। বাপ রে বলে বসে উঠলেন তিনি। কিন্তু কাউকে দেখা গেল না। ভূত নাকি? রাম 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 বলতে বলতে ভয়ে কেঁদেই ফেলেছিলেন তিনি। হঠাৎ তার মনে হলো, আমার তো কেউ নেই, তা ভূতই যদি হয়, ভূত বাবাজির সঙ্গেই না হয় একটু বন্ধুত্ব হলো। গলা খাঁকারি দিয়ে একটু কাঁপা কাঁপা গলায় দুঃখবাবু বললেন, ভূত বাবাজি? ভূত বাবাজি নাকি? আস্তাজ্ঞে হোক, বস্তাজ্ঞে হোক, এই অভাজনের কাছে যে আপনি আগমন করেছেন সেটা এক মস্ত সৌভাগ্য আমার। দয়া করে কোনো বিকট চেহারা নিয়ে দেখা দেবেন না আমাকে, আমি বড় ভীতু মানুষ। না, ভূত দেখা দিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে দুঃখবাবু শুয়ে পড়লেন। সেই রাতে তার আর কিছু হলো না। কিন্তু পরদিন হলো। দুঃখবাবু শুয়ে আছেন, ঘুমটাও এসে গেছে। এমন সময়, না, আর সুরসুরি নয়, কে যেন পেটে বেশ একটা রাম কাতুকুতু দিল। দুঃখবাবুর বড্ড কাতুকুতুর ধাত। তিনি কাতুকুতু খেয়ে হেসে ফেললেন। তারপর বাপ রে বলে ফের উঠে বসলেন। টের পেলেন ভয়ের চোটে তার মাথার চুল খাড়া খাড়া হয়ে গেছে। ভূত নাকি? ঘরে তো কেউ নেই। বসে বসে দুঃখবাবু বুকে ধরা ধরা শব্দ শুনলেন কিছুক্ষণ। এসব হচ্ছেটা কি? এসব হচ্ছেই বা কেন? 3 গ্লাস জল খেয়েও তার গলাটা শুকনো কি শুকনোই রয়ে গেল। অনেকবার রাম নাম করলেন। ফের কাতুকুতুটা হলো ভোরের দিকে। দুঃখবাবু প্রথমটা খিলখিল করে হেসে উঠেই ভয়ে খাড়া হয়ে বসলেন। আর ঘুম হলো না। কাতুকুতু বা সুরসুরির ওপর দিয়ে মিটে গেলেও কথা ছিল না। কিন্তু দিন 2 পরেই দিনে দুপুরে যখন বাজার থেকে ফিরছিলেন, তখন বাড়ির কাছাকাছি আসতেই কে যেন পেছন থেকে পটাং করে একটা গাঁটটা দিল। প্রথমটায় ভেবেছিলেন কোনো দুষ্টু ছেলে হয়তো ঢিল মেরেছে। কিন্তু ঢিল মারলে ঢিলটা মাটিতে পড়ার শব্দ হবে, হয়নি তো। ঢিল খেতে কিরকম লাগে তা দুঃখবাবু ভালোই জানেন, অনেকবার ঢিল খেয়েছেন। সুরসুরি আর কাতুকুতুর সঙ্গে গাঁটটাটাও সুতরাং যোগ হলো। আগে রাতে হতো, আজকাল দিনমানেও হচ্ছে। কখনো গাঁটটা, কখনো সুরসুরি, কখনো কাতুকুতু। কে যে এসব করছে তা বুঝতে পারছেন না দুঃখবাবু।
ভূতই হবে। তবে আজকাল আর তেমন একটা একা লাগছে না নিজেকে। দীর্ঘশ্বাস ফেলে যদি হঠাৎ বলে বসেন, হায় রে, আমার কি কেউ নেই, সঙ্গে সঙ্গে মাথায় খটাং করে গাঁটটা খেতে হয়। সুতরাং সেই কথা তিনি আর বলেন না। তবে আর কেউ না হোক, মাঝে মাঝে পুঁটে সর্দার এসে তার খোঁজ খবর নেন। আজও পুঁটে ন্যাড়া হওয়ার আনন্দে ডগমগ হয়ে দুঃখবাবুর দরজার বাইরে দাঁড়িয়ে হাঁক মারল, কই হে মাস্টার, আচো টাচো কেমন? দুঃখবাবু বিমর্ষ মুখে বেরিয়ে এসে বললেন, আছি কই দাদা, সেই কাতুকুতু সমানে চলছে, গাঁটটাও খেতে হচ্ছে প্রায়। পুঁটে সর্দার চোখ ছোট করে বলল, কত বড় মাছ বললে? 1.5 মণ? ওরে বাস, তাহলে তো মস্ত মাছই ধরেছ দেখছি। কোথা থেকে ধরলে, রাজবাড়ির পুকুর থেকে নাকি? দুঃখবাবু মাথা নেড়ে বললেন, মাছের বৃত্তান্তই নয়, বড় কঠিন সমস্যা চলছে দাদা, আমি বোধহয় এবার মারা পড়ব। পুঁটে গম্ভীর হয়ে বলে, না রে ভাই, সে যুগ কি আর আছে? আগে তো 1 পয়সাতেই ন্যাড়া হওয়া যেত, আজকাল মজুরি ঠেলে উঠেছে 1 টাকায়। তা হলধর পুরনো খদ্দের বলে কমই নেয়, মাত্র একটা আধুলি। তোমার কাছ থেকে ওই 50 পয়সাই নেবে, আমি বলে দেবক্ষণ। একটা দীর্ঘশ্বাস ফেলে দুঃখবাবু বলেন, গাঁটটার যা বহর দেখছি, তাতে পয়সা দিয়ে আর ন্যাড়া হতে হবে না, গাঁটটার চোটে সব চুল উঠে যাবে। বলেই একটু আঁতকে উঠলেন দুঃখবাবু, কারণ কথাটা মুখ থেকে বেরোতেই একটা রাম গাঁটটা এসে পড়ল মাথায়। দুঃখহরণকে পেছনে ফেলে পুঁটে সর্দার ফের হাঁটা ধরল। হাসি হাসি মুখে রায়বাবু প্রাতঃভ্রমণ সেরে ফিরছেন। আহ্লাদি চেহারা, ফর্সা নাদুস নুদুস, মুখে সদা প্রসন্ন ভাব, হাতের উপর হাতলওয়ালা লাঠি, সঙ্গে বিশাল অ্যালসেশিয়ান কুকুর প্রহরী। পাতপ্পে নাম হই হে রায়বাবু, সব খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব খবর ভালো। তা তোমার খবর কি? আগে তা যা বলেছেন, কুকুরের মতো ভালো জিনিস আর হয় না। কুকুরের কাছে মানুষের অনেক কিছু শেখার আছে। রায়বাবু বুদ্ধিমান লোক, আর কথা বাড়ালেন না, বাড়ির দিকে হাঁটা লাগালেন। অনেক হাঁটা হয়েছে আজ, বাড়ি ফিরেই 1 গ্লাস নিম পাতার রস খাবেন, বুকটা ঠান্ডা হবে। একটু এগোতেই দেখলেন দুঃখ মাস্টার দৌড়ে আসছেন। ও কি, ও মাস্টার, দৌড়চ্ছ যে? বাড়িতে আগুন লাগেনি তো? আগে না মশাই, দিনরাত ভূতের গাঁটটা খাচ্ছি, আর পারা যাচ্ছে না যে। ভূতের গাঁটটা? সে আবার কি জিনিস? ভূতের কিল শুনেছি, গাঁটটা তো শুনিনি। খেলে বুঝতেন। ওহ, ওই আবার মেরেছে, না আর পারা যাচ্ছে না দেখছি। আসি রায়মশাই, থামলেই গাঁটটা মারছে। রায়বাবু একটু অবাক হলেও ব্যাপারটা তার খারাপ লাগলো না। দুঃখহরণ কুড়ে লোক, কোনো কালে শরীরের দিকে নজর দেয়নি, এই যে দৌড়ঝাঁপ করছে, এতে ওর উন্নতিই হবে। কিন্তু ভূতের গাঁটটাটা কি জিনিস তা তিনি বুঝতে পারলেন না। বাড়ি ফিরে রায়বাবু পরম তৃপ্তির সঙ্গে 1 গ্লাস নিম পাতার রস তরতরিয়ে খেলেন। ভেতরটা ঠান্ডা হয়ে গেল। রায়বাবু স্বাস্থ্য ছাড়া কিছু বোঝেন না, স্বাস্থ্যের মধ্যে আবার সবচেয়ে বেশি গুরুত্ব দেন লিভার ভালো রাখাকে। ফলে চিরতা, কালমেঘ, শিউলি পাতা ইত্যাদি যত তেতো জিনিস আছে সারাদিন তা খেয়ে যান। বাড়ির লোকজন, ছেলে মেয়ে, স্ত্রী, কাজের লোক, এমনকি কুকুর বেড়ালকেও খাওয়াতে চেষ্টা করেন। ফলে আজকাল সবাই তাকে একটু এড়িয়ে চলে।
তার রস খাওয়ার সময় হলেই স্ত্রী পাশের বাড়িতে, ছেলেমেয়েরা খাটের তলায়, ঠাকুর কাজের লোক বাড়ির পেছন কাছে জঙ্গলে, বেড়ালরা বেপরোয়া পালিয়ে যায়, শুধু প্রহরী পালায় না। তবে রায়বাবু রস খাওয়াতে এলে সে এমনভাবে দাঁত বের করে গড়গড় কড়কড় করতে থাকে যে রায়বাবু বিশেষ সাহস করেন না। তিনি ছাড়া আর যে কেউ তেতো খেতে চায় না, এতে তিনি খুবই দুঃখ বোধ করেন। দীর্ঘশ্বাস ফেলে ভাবেন দুনিয়াটা উচ্ছন্নে যাচ্ছে। ওদিকে দুঃখবাবু দৌড়চ্ছেন। দৌড়লে গাঁটটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু দৌড় বন্ধ করলেই খটাং করে মাথায় গাঁটটা পড়ছে, সুতরাং তাকে দৌড়তেই হচ্ছে। ব্যায়ামবীর ভল্লনাথ তার উঠোনে দাঁড়িয়ে মুগুর ভাজছিল। দুঃখবাবুকে সামনের রাস্তা দিয়ে পড়িকি মরি করে দৌড়তে দেখে সে আঁতকে উঠে চেঁচিয়ে বলল, দৌড়চ্ছেন কেন দুঃখবাবু? কদমতলার ভীমরুলের চাকে কেউ ঢিল দিয়েছে নাকি? দুঃখবাবু জবাব দেওয়ার সময় নেই, তিনি দৌড়ে হাওয়া হয়ে গেলেন। ভল্লনাথ ওরে বাবা রে বলে মুগুর ফেলে দৌড়ে গিয়ে খালের জলে ঝাঁপিয়ে পড়ল। খালের জলে হাবু বিশ্বাসের মাথাটা ভুস করে ভেসে উঠল। বিরক্তিকর গলায় বলল, দিলে তো সব ভণ্ডুল করে। এত বড় মাগুর মাছটাকে সাপটে তুলেছিলাম প্রায়। আচ্ছা বেএক্কেলে লোক তো তুমি, শরীরটাই তাগড়াই, মাথায় গোবর। ভল্লনাথ দুঢোক জল খেয়ে ফেলল তাড়াহুড়োয়। হাঁপাতে হাঁপাতে বলল, ভীমরুলের চাকটা ভেঙেছে, আসছে সব ভোঁ ভোঁ করে তেরে, ডুব দাও ডুব দাও। হাবু বিশ্বাস খানিকক্ষণ হা করে থেকে বলল, ভীমরুল? সে তো জলের তলাতেও হুল দেয়, বাপ রে। বলে হাবু বিশ্বাস হ্যাঁচর প্যাচর করে খালের ওধারে উঠে ছুটতে লাগলো। নিমাই আর নিতাই দুঃখবাবুকে ছুটে আসতে দেখে লাফিয়ে উঠল। দুঃখ দাদা, হলোটা কি? ও দুঃখ দাদা। কিন্তু দুঃখবাবু থামলেন না, জবাবও দিলেন না, দৌড়তেই লাগলেন। নিমাই তখন নিতাইকে বলল, ছোট তো, লোকটা দৌড়চ্ছে কেন জানতে হবে। দুজনেই দুঃখবাবুর পেছনে ধাওয়া করতে লাগলো। হরিহরের পাঠশালার কাছাকাছি নিমাই আর নিতাই প্রায় ধরে ফেলল দুঃখবাবুকে। তিনজনকে ওরকম ছুটে যেতে দেখে পাঠশালার ছেলেরা চেঁচিয়ে উঠল, স্যার স্যার, বাঘ বেরিয়েছে, বাঘ বেরিয়েছে। হরিহর পণ্ডিত সঙ্গে সঙ্গে পাঠশালা ছুটি দিয়ে বললেন, তোমরাও সব দৌড়ে বাড়ি চলে যাও। ছুটি পেয়ে ছেলেরা সব হুল্লোড় করে বেরিয়ে পড়ল। তারপর দৌড়তে লাগলো দুঃখবাবুর পেছন পেছন, সঙ্গে চিৎকার, বাঘ বাঘ। কোথায় বাঘ? হ্যাঁ কোথায়? হ্যাঁ বাঘ কোথায়? বলতে বলতে বন্দুক হাতে বাসব দত্ত খিড়কির দরজা দিয়ে পালিয়ে গোয়াল ঘরে ঢুকে পড়ল। হরেন চৌধুরী সারেগামা থামিয়ে তানপুরাটা বাগিয়ে ধরে চেঁচাতে লাগলো, এই খবরদার, খবরদার বলছি। নয়ন বোস কপিকলের দড়ি বেয়ে কুয়োয় নেমে গেল। সোজা কথায় নবীগঞ্জে হুলুস্থুল কাণ্ড, দৌড়োদৌড়ি আর চেঁচামেচি। দুঃখবাবু আর পারছেন না। দৌড়ঝাঁপের তো তেমন অভ্যাস নেই, শরীরটাও মজবুত নয়। নবীগঞ্জের পূব ধারে মাধব ঘোষালের বাড়ির ফটক খোলা পেয়ে সোজা ঢুকে পড়লেন। মাধব ঘোষাল বারান্দায় বসে তামাক খেতে খেতে একটা পুঁতি দেখছিলেন। সোজা গিয়ে তার সামনে পড়লেন দুঃখবাবু। ঘোষাল মশাই, ঘোষাল মশাই, রক্ষে করুন। গায়ের সবচেয়ে বিচক্ষণ লোক বলে সবাই ঘোষাল মশাইকে জানে। মাথা ঠান্ডা, বুদ্ধিমান, পরোপকারী। মাধব ঘোষাল দুঃখবাবুর দিকে চেয়ে পুঁথিটা রেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, শ্যামা পালোয়ানের নাতির ঘরের পুঁতির অবস্থা যে শোচনীয় দেখছি। ওরে কে আছিস, এক গ্লাস জল নিয়ে আয়। দুঃখবাবু ঢক ঢক করে জল খেলেন। মাধব ঘোষাল
কান পেতে কি একটু শুনে বললেন, গাঁয়ে এত গন্ডগোল কিসের বলো তো? দুঃখবাবু একটু দম নিয়ে বললেন, আমাকে নিয়েই গন্ডগোল। আমি দৌড়চ্ছিলাম দেখে কেউ ভাবলো ভীমরুল, কেউ ভাবলো বাঘ। সব খামোখা দৌড়াদৌড়ি চেঁচামেচি করে মরছে। ঘোষালবাবু বলল, তা বাবা তুমিই বা দৌড়াচ্ছিলে কেন? দুঃখবাবু যেন বেজায় অবাক হয়ে বললেন, দৌড়াবো না? ভূতটা যে দিনরাত গাঁটটা মারছে, দৌড়লে আর মারে না, থামলেই মারে। এই দেখুন মাথার পেছনে সব সুপুরি তুলে দিয়েছে। মাধব ঘোষাল দেখলেন বাস্তবিকই 3-4 জায়গা রীতিমতো ফুলে আছে। ঘোষাল একটু চিন্তিত মুখে বললেন, গাঁটটা মারছে কেন তা কি আন্দাজ করতে পেরেছ? আগে না, কখনো কাতুকুতু দেয়, কখনো সুরসুরি, কখনো গাঁটটা। প্রথমটা সুরসুরি আর কাতুকুতুই দিত, তারপর হঠাৎ গাঁটটা শুরু হয়েছে। মাধব ঘোষাল একটা শ্বাস ছেড়ে বললেন, তার মানে সুরসুরি আর কাতুকুতুতে কাজ হয়নি, তাই গাঁটটা মারতে শুরু করেছে। দুঃখবাবু একটু অবাক হয়ে ঘোষালের মুখের দিকে চেয়ে বললেন, কাজ হয়নি? কাজ হয়নি মানে কি ঘোষাল মশাই? মাধব ঘোষাল ভ্রুকুটি করে দুঃখবাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে উঠলেন, কপালে তোমার এখনো বিস্তর গাঁটটার দৌড়দৌড়ি লেখা আছে। দুঃখবাবু আঁতকে উঠে বললেন, সে কি, মরে যাব যে মশাই? মরতে এখনই তোমাকে দিচ্ছে কে? এইখানেই শেষ হলো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে নবীগঞ্জের দৈত্য গল্পটির প্রথম খণ্ড। শুনতে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। ফিরে আসব আগামী সপ্তাহে এই গল্পের দ্বিতীয় খণ্ড নিয়ে। নমস্কার।